স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে থাকছেন সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম কাগজি। দর্শক, বিভিন্ন সময় খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, তখন পরিচয় করিয়ে দেব তাদের। শুরুতেই চলুন কয়েকটি অনলাইন নিউজ পোর্টালের খবরের শিরোনাম দেখে নিই। মোহাম্মদ আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, একসঙ্গে সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আপনাদের স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। সাইফুল ভাই, আপনাকে দিয়ে যদি একটু শুরু করি। আমরা 16ই ডিসেম্বর একেবারে মানে দিবসের প্রাক্কালে, বিজয় দিবসের প্রাক্কালে আছি। আর কিছুক্ষণ পরেই দিনটি শুরু হতে যাচ্ছে। দেশের বিজয়ের যে 54 বছর সেটা পূর্ণ হতে আর অল্প কিছু সময় আছে। বিশেষ করে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের আকাঙ্ক্ষা, যেটা নিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, সেই আকাঙ্ক্ষা এখনও আমরা ধারণ করি, কিন্তু পূরণ হয়েছে কতটুকু সেটা সবারই জানা। আসলে আপনি আজকে একটি সাক্ষাৎকার ভিত্তিক একটি খবর করেছে বাংলাদেশ সংবাদ সংস্থা, সেখানে আপনার একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। সেখানে আপনি বলেছেন যে, আমি প্রত্যাশা করি এবারের বিজয় দিবস উদযাপনের মধ্য দিয়ে আমরা নতুন করে মুক্তিযুদ্ধ পরবর্তী অসম্পূর্ণ রাজনৈতিক কর্তব্য সম্পন্ন করার শপথ নেব। একটা সাম্যভিত্তিক, গণতান্ত্রিক, মানবিক, দায়বদ্ধ রাষ্ট্র, সরকার এবং সংবিধান তৈরি করতে পারলেই আমাদের বিজয়ের আনন্দ পরিপূর্ণতা পাব। আপনি যে রাজনৈতিক কর্তব্য সম্পন্ন করার শপথের কথা বলছেন, সেই আকাঙ্ক্ষা সেটা আসলে পূরণের বাস্তবতা দেখেন কিনা? কারণ বিশেষ করে গত কয়েকদিনের যে রাজনৈতিক যে উচ্চারণ রাজনীতিবিদদের, সেই জায়গায়। আপনাকে ধন্যবাদ। এখানে উপস্থিত আছেন বিএনপির নেতা প্রিয়ভাজন সালাম ভাই, দর্শক শ্রোতা, মধ্যরাতে যারা আপনারা আমাদের সাথে যুক্ত আছেন, দেখছেন জনপ্রিয় একাত্তর জার্নাল, আপনাদেরকে আমি শুভেচ্ছা এবং সালাম জানাই। আগামীকাল আমাদের মহান বিজয় দিবস। আর আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা 1971 সালের আমাদের 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ এবং আমাদের স্বাধীনতা সংগ্রামের যে অর্জন বা বিজয়। 16 ডিসেম্বর পাকিস্তানিদের আত্মসমর্পণের মধ্য দিয়ে এটার একটা পর্বের অবসান ঘটে। আমি এই উপলক্ষে আমি দেশবাসীকে, আমি সবাইকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমি সবার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন আমরা জানাই। আপনি যেটা উল্লেখ করলেন, এটা আমি বলেছি যে আমাদের 71 সালে আমাদের প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আমাদের স্বাধীনতার যে ঘোষণা, মানে বাংলাদেশ রাষ্ট্র কোন পথে চলবে, রাষ্ট্রের দিশাটা কি হবে, সেটা কিন্তু এই প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সে আমরা কিন্তু খানিকটা নির্ধারণ করে দিয়েছিলাম। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের পথে বাংলাদেশ হাঁটবে। দুর্ভাগ্যজনকভাবে 72-এর সংবিধান তার অনেকগুলো অগ্রসরতার ভিত্তি কাজ করলেও প্রোক্লামেশনের পুরোপুরি আত্মাকে, তার স্পিরিটটাকে পুরোপুরি ধারণ করতে পারেনি। তারপরে 54 বছরের যে যাত্রা, সেই যাত্রাতে আমি প্রায় বলেছি, বাস্তবে এই প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সের ঘোষণা অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশ তার বিপরীত দিকেই হেঁটেছে। তো সেজন্য এমন অনেকেই এর জন্য 16 ডিসেম্বরের আমাদের যে বিশাল যে বিজয়, আমাদের যে অর্জন, ইতিমধ্যেই শাসকদের নানা কাজ, পরাজিত 71-এ যারা পরাজিত হয়েছিলেন অথবা 24-এ যারা পরাজিত হয়েছিলেন, তাদের নানা ধরনের কাজের জন্য আমাদের একটা গৌরব গাঁথাকে, আমাদের বিজয়কে ইতিমধ্যে অনেক ক্ষেত্রে পরাজয় এটাকে পরিণত করা হয়েছিল। এদিক থেকে আমি যেটা বলেছি যে আমাদের 71-এর অর্জন, আমাদের এর পরে 72-এ আমরা এই একটা নতুন রাষ্ট্র চালু হওয়ার পরে আমাদের যে অসম্পূর্ণ যে জাতীয় কর্তব্য, আসলে সেটাকে সম্পন্ন করার ডাক নিয়েই এবারকার 24-এ যে গণজাগরণ, গণ অভ্যুত্থান, যেখানে শুরুই হয়েছিল তরুণদের একটা বৈষম্য বিরোধী একটা আন্দোলন। হ্যাঁ, বৈষম্যটা ছিল একটা চাকুরি নিয়ে, কিন্তু এটা একটা সিম্বলিক একটা এক্সপ্রেশন ছিল। আসলে সামাজিক ক্ষেত্রে যে বৈষম্য, অর্থনৈতিক যে বৈষম্য, নানা মাত্রিক যে বৈষম্যটা, আসলে আমাদের তরুণরা জনগণের আকুতিকে তারা ধারণ করেছিলেন
আগামীকাল। সুতরাং আমরা সেই চেতনাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি রাজনৈতিক দলগুলো যদি সেই চেতনাকে ধারণ করতে পারে, আমি মনে করি অনেক চ্যালেঞ্জ আছে, ঝুঁকি আছে, আমাদের নানা মত পার্থক্য আছে, কিন্তু ৭১ তো আমাদের ভিত্তি। এটা হচ্ছে আমাদের, বলতে পারেন আমাদের শেকড়টা যে তৈরি করাটা, সেই জমিনে দাঁড়িয়ে কিন্তু বাদ বাকি আমাদের যত রাজনৈতিক তৎপরতা যা জি কিছু। সুতরাং ৭১কে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করবার কোনো সুযোগ, কোনো অবকাশ নেই। ৭১কে আমরা অবমূল্যায়ন করা মানে আমরা একটা আত্মঘাতী হব। আমরা বলতে পারেন তারপর নিজেকে একটা সেলফ নেগেট করা, মানে নিজেকে অস্বীকার করা। আমরা কোনো ভুইফোট জাতি নেই, আমরা কোনো ভুইফোট জনগণ নেই। একটা দীর্ঘ সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের মধ্য দিয়ে, গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের যে অর্জন, জি আমি বিশ্বাস করি আগামীকাল বিজয় দিবসে নতুন করে আমরা শপথ নেব। এবারকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, একই সাথে সেখানে গণভোট হবে। বাংলাদেশের মধ্য দিয়ে নতুন একটা গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ যাত্রা করবে। জি সেই যাত্রার মধ্যে আমরা ন্যূনতম কোটা যাতে ধরে রেখে অর্জনটা রাখতে পারি, সেটাই হবে সেটাই। এবারকার সবার প্রতি আমার আহ্বান। জি মোহাম্মদ আব্দুস সালাম, আপনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ওই একই খবরে, সাক্ষাৎকার ভিত্তিক যে খবরটি, সেখানে বলেছেন যে এই সময় আমাদেরকে প্রকৃতপক্ষে সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সমুন্নত করার জন্য বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক শক্তি এবং ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের ঐক্য এখন সবচাইতে বেশি জরুরি। কিন্তু গত কয়েকদিনের যে আমরা বক্তব্য বিভিন্নভাবে এবং ৭১ প্রশ্নে অনেক ধরনের বক্তব্য আমরা দেখছি, সেটার প্রতিবাদ হচ্ছে, বক্তব্য হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, মানে আপনি যে যে ঐক্যের আকাঙ্ক্ষা আমরা দেখছি সালাউদ্দিন আহমদের তিনি যেটা করছেন, সেই আকাঙ্ক্ষা আপনি দেখেন কিনা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে বর্তমান বেশ কয়েকদিনের যে রাজনৈতিক পরিস্থিতি বা উত্তপ্ত বাক্য? আপনাকে ধন্যবাদ, আমার সমালোচক ধন্যবাদ জানাই, যারা শুনছেন দেখছেন তাদেরকে ধন্যবাদ। এটা তো পরিষ্কার যেটা ভাই যেটা বললেন, যে আসলে ৭১ তো আমাদের পরিচয়। ৭১-এ যুদ্ধ করে আমরা দেশটা স্বাধীন করেছি, এবং স্বাধীন করেছি বলেই আজকে বিভিন্ন রকম আন্দোলন বলেন, সংগ্রাম বলেন, আজকে এখানে আমরা সেগুলোকে প্রতিষ্ঠা করার জন্য সুযোগ পাচ্ছি। তা না হলে তো এখনো সেই স্বাধীনতা সংগ্রামে আমাদের করতে হতো। কাজে দেশটা স্বাধীন হয়েছে বলেই আজকে এটা হচ্ছে। তবে এটাও ঠিক যে এর আগেও এরকম সংকটে আমরা পড়েছি, যখন গণতন্ত্র থাকে না তখন কিন্তু স্বাধীনতাটা প্রশ্নের সম্মুখীন হয়ে যায়, রিস্কি হয়ে যায়। আজকে দীর্ঘ ১৭ বছর এই দেশে আমরা গণতন্ত্রহীন অবস্থায় ছিলাম, এবং গণতন্ত্রের জন্য একটা মানুষের একটা মৌলিক অধিকার যে ভোট, সেই ভোটের জন্য আমরা লড়াই করেছি, এবং লড়াই করে চূড়ান্ত পর্যায়ে ছাত্র জনতা সবাই ঐক্যবদ্ধভাবে আজকে এসে আজকে ২৪-এর যে অভ্যুত্থান, সে অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানের পরবর্তী সময়ে আজকে এখন পর্যন্ত কিন্তু আমরা গণতন্ত্রটাকে ফিরে পাই নাই। আগামী নির্বাচনের মধ্য দিয়ে যে একটি নির্বাচিত পার্লামেন্ট যদি আমরা উপহার দিতে পারি, একটি নির্বাচিত সরকার যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে প্রাথমিক ধাপটা আমরা এগোতে পারবো, এটা অন্তত বলতে পারি। কারণ বিগত ১৭ বছরে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে, মানে আমাদের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে, এবং এই ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে রিবিল্ড করতে হবে। রিবিল্ড করা তো একদিন ২ দিনে যে হয়ে যাবে সেটা কোনো কথা না। এটার জন্য যেটা আজকে সালাউদ্দিন সাহেব যে কথাটা বললেন, এটার জন্য কিন্তু জাতীয় ঐক্যটা সবচেয়ে বড় জরুরি। ঐক্যের কিন্তু কোনো বিকল্প নাই। ঐক্য দেখেন আপনি, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা ঐক্যের মধ্য দিয়ে একটা মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম, কিন্তু যুদ্ধ পরবর্তী সময়ে ৭২-এ যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আওয়ামী লীগ করতে করতে, আওয়ামী লীগ শেখ মুজিব করতে করতে কিন্তু তারা জাতীয় ঐক্যটাকে বিনষ্ট করে দিল। যে যখন সবচেয়ে দরকার ছিল জাতীয় ঐক্যের ভিত্তিতে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া, তখন কিন্তু সেখানে ঐক্য ছিল না বলেই সেখানে গণতন্ত্র হোঁচট খেয়েছে, এবং গণতন্ত্র হোঁচট খেয়েছে বলেই চূড়ান্ত পর্যায়ে ৭৫-এর ৭ই নভেম্বরের পূর্বে কিন্তু সেসব আমাদের স্বাধীনতাও প্রায় বিপন্ন হওয়ার মুখে ছিল। তো এই কারণে বলবো যে আসলে দীর্ঘ ৫৪টা বছর
আজকে আমরা দেশ স্বাধীন করেছি, কিন্তু স্বাধীনতার পরে এতগুলো বছর পরে কিন্তু গণতন্ত্রটাকে প্রাতিষ্ঠানিক রূপ আমরা দিতে পারি নাই, রাজনীতিটাকে একটা শক্তিশালী কাঠামোর মধ্যে আমরা দাঁড় করাতে পারি নাই। যদি দাঁড় করাতে পারতাম তাহলে কিন্তু বারবার এই হোঁচট খেতে হতো না আমাদের। কাজে এটাগুলোকে আমরা বারবার শুধু বারবার আমরা গণতন্ত্র হারাবো, আবার গণতন্ত্রের জন্য আবার লড়াই করতে হবে, আবার অভ্যুত্থান করতে হবে, এটাই কি চলতে থাকবে? এই জন্যই এবারে নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে যে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্যের কথা যেটা বলা হয়েছে, অবশ্যই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আমরা চাই, কিন্তু কোনোভাবে ৭১কে বিসর্জন দিয়ে না। যদি ৭১কে কেউ চ্যালেঞ্জ করতে চায় তাহলে সেটা তো কোনোভাবেই তার সাথে ঐক্যই হতে পারে না, কারণ ৭১ সেই প্রশ্নটাই আপনার কাছে থাকবে। আমি একটা বিরতি নিয়ে ফিরবো যে মানে বেসিকে যদি আসলে অনৈক্য থাকে তাহলে মানে যে ঐক্যের স্বপ্ন আমরা দেখছি এই জাতি গঠনে, দেশ গঠনে, সেটা আসলে কতটা সম্ভব হবে। হাসনাত কাইয়ুমকে একটু পরিচয় করিয়ে দিই। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন, প্রধান সমন্বয়ক রাষ্ট্র সংস্কার আন্দোলন। আমরা একটা বিরতি নিয়ে ওনার কথাটা তখন একটু সময় নিয়ে শুনি, তখন তাহলে বুঝতে সুবিধা হবে। দর্শক, একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পরে ফিরে হাসনাত কাইয়ুম এবং কাগজি ভাইয়ের মন্তব্য এই প্রসঙ্গে একটু জানতে চাইবো। আমি একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমের কাছে আমি একটা প্রসঙ্গে রেখে গিয়েছিলাম। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আপনি আজকে সাক্ষাৎকার ভিত্তিক যে সংবাদটি আলাপ আমরা করছিলাম বাসসের, সেই আলাপে আপনি বলেছেন যে ৭১-এর যুদ্ধ জয়ের পরে ৭২ এবং ৭৩-এর বিজয় দিবসে একই ধরনের হতাশা ছিল। তখন মুক্তিযোদ্ধাদের অনেকেই হতাশ, কারো কারো বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ, অস্থিরতা, আশঙ্কা, এগুলো যেমন ছিল বর্তমান অবস্থাও ঠিক তেমনই। ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে মিলিয়ে এবারের যে বিজয় দিবস, আগে যে হতাশা, অস্থিরতা, তা প্রায় একই রকম মনে হয়। এটা মানে আমরা যে ঐক্য এবং নির্বাচনের পরে যে একটা নতুন বাংলাদেশের যে স্বপ্ন, আকাঙ্ক্ষা মানুষের, সেটার কথা বলছি, সেই জায়গায় আপনি আসলে হতাশা দেখছেন কিনা, নাকি আশাও দেখেন? না, দুটোই কাজ করে এরকম সময়। ধরেন, ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন। আমাদের যেটা আসলে অভিজ্ঞতা, আমাদের ইতিহাস থেকে যে অভিজ্ঞতা, এটা হচ্ছে যে আমি সবসময় বলি যে আমাদের দীর্ঘদিনের লড়াইয়ের মধ্যে প্রচুর বিজয়ের অভিজ্ঞতা হয়েছে। ছোট বড় অনেক রকমের বিজয় আমরা অর্জন করছি, এবং একই সাথে একটা অভিজ্ঞতা হয়েছে যে বিজয়ের পরপরই আসলে বিজয়ের যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা করেছি, সে আকাঙ্ক্ষার অনেকটুকুই আসলে ব্যাহত হয়ে গেছে। এই ক্ষেত্রে ধরেন ৪৬ বলেন, ৭০ মানে ৭১ বলেন, ২৪ বলেন, এই তিনটা তো আমাদের কাছাকাছি সময়ের সবচেয়ে বড় ঘটনা। তিনটা ঘটনার মধ্যে প্রায় একই রকমের অভিজ্ঞতার মুখোমুখি আমরা হয়েছি। মাঝখানে ৯০ বলেন, ৫৪ বলেন, এগুলিকে আপনি ধরতে পারেন। তো সেই যে জায়গাটা, আমি একটা জিনিসের উপর এখন গুরুত্ব আরোপ করার জন্য এই কথাটা বেশি করে বলি যে আমাদের যে বিজয়ের অভিজ্ঞতা আছে, এইটা আমাদেরকে আগামীতে আরো বিজয়ের দিকে নিয়ে যাবে বলে আমরা মনে করি। কিন্তু এই যে বিজয় ব্যাহত হওয়ার যে অভিজ্ঞতা, এই দিকে আমাদের মনোযোগ দেওয়া দরকার যে আমরা কেন প্রতিবারই অনেক দামে কেনা বিজয় অনেক অল্প সময়ের মধ্যে আসলে আমাদের হাতছাড়া হয়ে যায়। ২৪-এর অভ্যুত্থানের পরে এটা দ্রুত হয়েছে। ২৪-এর অভ্যুত্থানের পরে আমাদের যে বাস্তব পরিস্থিতি তৈরি হয়েছিল, এই আকাঙ্ক্ষাগুলির তো একটা প্রেক্ষাপট ছিল। দীর্ঘদিন ধরে এখানে আমরা এক ধরনের স্বৈরতন্ত্র বিরোধী এবং এই যে স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো, এটার বিরুদ্ধে আমরা কথা বলতেছিলাম। এবং এই অভ্যুত্থানের আগেই প্রায় সমস্ত রাজনৈতিক দল রাষ্ট্রের সংস্কার বলেন, মেরামত বলেন, রাষ্ট্রের ক্ষমতা কাঠামোর পরিবর্তন বলেন, এইটার ব্যাপারে একটা ঐকমত্য জাতীয়ভাবে রাজনৈতিক দলগুলির মধ্যে তৈরি হয়েছিল। এবং এর ভিত্তিতেই জাতীয় ঐক্য এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে অভ্যুত্থান, এবং সেই অভ্যুত্থানের নেতৃত্ব হয়তো ছাত্র তরুণরা দিচ্ছে। কিন্তু এই গোটা জাতি যে আসলে তাদের পেছনে ঐক্যবদ্ধ হয়েছিল, তার পেছনে এই যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা কিন্তু দীর্ঘ ১৫-১৬ বছর ধরে রাজনৈতিক দলগুলি আগের অভিজ্ঞতাকে সাথে নিয়ে আন্দোলন করে এই জায়গায় এসেছিল। কিন্তু এখন দেখবেন যে ১৪ মাসের মধ্যে বা ১৫ মাসের মধ্যে আমরা সেই জায়গাটা, ঐক্যের জায়গাটা আমরা হারাই ফেলছি। যদিও আমাদের বিভিন্ন সময় যখনই জাতীয় সংকট দেখা দেয় তখন আমরা ঐক্যের কথা বলি, কিন্তু আসলে আমাদের রাজনীতিতে তো ধরেন একটা অন্য রকমের অভিজ্ঞতা আছে।
আমাদের রাজনীতিবিদরা মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করেন না, এবং কার্যত সেটার বাস্তবায়নের জন্য অনেক সময় আসলে ভূমিকা পালন করেন না। অনেক সময় মুখে মুখে আমরা সবচেয়ে সুন্দর কথাটা বেছে বেছে বলি, কার্যত আমরা যেটা করি আসলে সেটা আমরা যা বলি এটার বিপরীতে অবস্থান নেয়। এখনো যেমন দেখবেন যে বাংলাদেশে আমরা অভ্যুত্থানের পরে বলছিলাম যে একটা অভ্যুত্থানের পরে একটা ঐকমত্যের প্রয়োজন হয়, সহযোগিতা, সহমর্মিতা, প্রতিদ্বন্দ্বিতার চাইতে এটা বেশি প্রয়োজন হয়। এবং অভ্যুত্থান যে আকাঙ্ক্ষায় হয়েছিল সেটাকে বাস্তবায়ন করার পরে আপনি আবার প্রতিদ্বন্দ্বিতায় যেতে পারেন। কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা হইল যে আমরা অভ্যুত্থানের পরের রাজনৈতিক করণীয়টা ওইভাবে আসলে সবাই মিলে ঠিক করতে পারি নাই। এবং এই নির্বাচনকে যে আসলে একটা, যেটা আমরা বলি যে ৭০-এর পর এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, কিন্তু এই নির্বাচনকে দেখবেন যে আসলে শুধুমাত্র একটা ক্ষমতা বদলের নির্বাচন, এটাকে পর্যবেসিত করার জন্য যা যা করা দরকার রাজনৈতিক দলগুলি দুইটা ভাগে বিভক্ত হয়ে সেই কাজগুলি করতেছে, জি যেন এটা এজ ইফ এটা পাওয়ার ট্রান্সফার ছাড়া এটার আর কোনো ব্যাপার নাই। কিন্তু এটার যে সংস্কারের রাজনীতি যে আসলে এই অভ্যুত্থান ঘটাইছিল, সংবিধানের কাঠামোগত সংস্কারের জন্য যে আমরা একমত হয়েছি এবং সেগুলি বাস্তবায়নের জন্য যে আমরা একটা পদ্ধতিকে একমত হয়েছি, সেই জায়গাগুলি নিয়ে দেখবেন যে আলোচনাটা খুব একটা নাই। এবং নির্বাচন না, সেটা নিয়ে তো একটা সিদ্ধান্ত হয়েছে, সেটা নিয়ে তো আমরা ভোটে যাচ্ছি। ভোটের মাধ্যমে জনগণ যদি সেটাকে, ওইখানে যেটা প্রবলেম যেটা হয়েছে, আমাদের এখানে অনেকে অনেক ধরনের চতুরতা করছে। ধরেন আমাদের যেগুলি ঐকমত্য হয়েছিল, আমাদের যেগুলি ভিন্নমত ছিল, এগুলি মিলে আমরা ভিন্নমত সহ একটা ঐকমত্যে এসেছি। ওকে ওকে, মানে আমি তাহলে বুঝেছি আপনার কিন্তু সরকার পরবর্তীতে ওই যে যারা আসলে এখানে যাদেরকে কি বলা যায় যে বিশেষজ্ঞ প্যানেল হিসেবে যাদের পরামর্শ নেওয়া হয়েছে এবং পদ্ধতিটা আমরা যেহেতু ঐকমত্যে আসতে পারলাম না রাজনৈতিক দলগুলি, যেটা বাস্তবায়নের পদ্ধতি কি হবে তার জন্য আমাদের ঐকমত্যের ঘাটতির কারণে কিন্তু এটা বিশেষজ্ঞদের হাতে গেল। জি, এবং বিশেষজ্ঞদের হাতে যাওয়ার পরে তারা যে চতুরতাটা করলো, সেই চতুরতার কারণে আপনি দেখবেন যে আগামী যে পরিষদ মানে সংস্কার পরিষদ বসবে, সেই সংস্কার পরিষদ আসলে একমত হইতে পারবেন সেরকম মনে করছেন। একটু কাগজি ভাই যদি এখানে একটু মন্তব্য রাখেন, যে আমরা যে রাজনৈতিক পরিস্থিতি এখন দেখছি, বিশেষ করে কথার লড়াই, আমি দেখছি যে এখন তো আসলে ঐক্যটা খুব গুরুত্বপূর্ণ ছিল। গত যদি ধরেন আমি এক সপ্তাহের যে রাজনৈতিক মানে একেবারে পরিবর্তন হয়ে যাওয়া পরিবেশ, যেটা একটা নির্বাচনমুখী একটা রাজনৈতিক পরিবেশ, সেটা এখন একটা শঙ্কা সংশয়ে পর্যবসিত হয়ে যাচ্ছে। সবাইকেই কথা বলতে হচ্ছে এটা নিয়ে। রাজনীতিবিদরা খুব কড়া ভাষায় একে অন্যকে ইঙ্গিত করে কথা বলছেন। নিশ্চয়ই পরিস্থিতি আছে সেটার, সেই জায়গায় আসলে কি দেখেন? এইটা কি আসলে হওয়া উচিত ছিল? এটা তো একটা গত 15-16 বছর ধরে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, এটা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে একটা বেশ ভালো ঐক্য গড়ে উঠেছিল দলগুলোর মধ্যে। এখন দলগুলোর মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল সেটা ধরে রাখার যেমন একটা চেষ্টা থাকা উচিত ছিল। আর 2 নম্বর হলো যে আপনি নির্বাচন ছাড়া সরকার চালাতে পারবেন না। আর একটা সরকার, যে অন্তর্বর্তী সরকার এখন আছে, এইটাও তো আবার অনন্তকাল ধরে থাকবে না। তাহলে আপনাকে ঘুরে ফিরে নির্বাচনের দিকে যেতে হবে। এখনই সেই নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্যে আপনার নির্বাচন কমিশন ইতিমধ্যেই তাদের সেই শিডিউল, যেটা কাঙ্ক্ষিত শিডিউল ঘোষণা করে দিয়েছে। এখন ঘোষণা করে দেওয়ার পরে এখানে যে নির্বাচনটাকে বানচাল করার জন্যে, তারপরে একটা একেবারে শান্তিপূর্ণভাবে ক্ষমতার ট্রান্সফার হওয়ার যে ক্ষেত্র, এই ক্ষেত্রগুলো তো নষ্ট করার জন্যে একটা গুরুত্ব আছেই। কারণ তারা তো এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় সমাজে কখনো কখনো আমরা যেমন দেখি যে এক দলে যে গুপ্ত অবস্থায় ছিল, তারাও তো এখন ওই ঠিক নিজেদেরকে রক্ষা করার জন্য আরেকটা দলের সঙ্গে গুপ্ত অবস্থায় থাকছে। এবং এই যে ওসমান হাদির উপরে যে গুলিটা চালানো হয়েছে, তাকে আমরা এখন দেখতে পাচ্ছি, যেভাবে হোক না কেন ছাত্রলীগের সঙ্গে তার একটা ছাত্রলীগের নেতা একেবারে। তা এখন সে কিভাবে গুপ্ত অবস্থায় এরকম থাকতে পারলো? তো এখন এই গুপ্ত গুলোকে আপনি তো আর ধরতে পারবেন না। আর 2 নম্বর হলো, এরা যখন এই শুটার বা এই গুলি করার জন্য যারা আসছে, তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে আসে। যখন কোনো ব্যক্তি জীবনের ঝুঁকি নিয়ে কোনো কাজ করে,
তাকে আপনি ঠেকাবেন কি দিয়ে? কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে কি আপনি ঠেকাতে পারেন? পারেন না। তারপরও যেভাবে আপনার যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো এখন আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কাজটা করছে, এখানে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে কিন্তু রাজনৈতিক দলগুলোকে আরো বেশি এগিয়ে আসা। জি। যদি এগিয়ে আসতে পারে এবং তারা যদি সহযোগিতা করে, তাহলেই কেবলমাত্র এই সরকার তারা সফলভাবে একটা নির্বাচনকে মানে সম্পন্ন করতে পারবে বলে মনে হয়। জি। সাইফুল হক, আমরা যে আলোচনার মধ্যে ছিলাম যে আসলে ঐক্য, এবং হাসনাত কাইয়ুম বলছিলেন যে ৭১-এর আমাদের যে বিজয়, সেই বিজয়টা হাতছাড়া হয়েছে। আমাদের ২৪-এর যে বিজয়, সেই বিজয়ও হাতছাড়া হওয়ার পথে। যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ আসলে এগুলো করেছিল, এই বিজয় আমরা অর্জন করেছিলাম, যে কারণে বিজয়ের আকাঙ্ক্ষাও আমাদের পরবর্তীতে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। সেই জায়গায় আজকে ইনকিলাব মঞ্চের উদ্যোগে সর্বদলীয় একটা প্রতিবাদ সভা হয়েছে। সেই সভায় আপনি ছিলেন। এখন যে মানে এটা কি এই যে ৭১ এবং ২৪-এর যে বিজয় হাতছাড়া হওয়ার যে শঙ্কা বা হয়েছে যে কারণে, সেটা কি এরকম মনে হয় যে এই দুটি বিজয়েই আমরা যাদের বিরুদ্ধে বিজয় অর্জন করলাম তারা খুব সক্রিয় ছিল এই বিজয়টা বানচাল করার জন্য, এবং আমরা নিজেরা ঐক্যবদ্ধ না থাকার কারণে আসলে আমাদের এই পরিণতিটা এরকম হতে যাচ্ছে কিনা? আপনি অনেক বড় ক্যানভাসে প্রশ্ন করেছেন, সময় যায় তাতে খুব যদি পয়েন্টেডলি বলি। প্রথম একটা কথা আমি বলতে চাচ্ছি, যেটা ঠিক আজকে বলতে চাচ্ছিলাম না, তারপরও কথা প্রসঙ্গে কথা বলছি। ইতিমধ্যে আমি নানা জায়গায় কথাটা একটু বলেছি, সেটা হলো যে এত বড়, এবার যদি বলি ১৬ বছর বা পরবর্তী ৩৬ দিন এত বড় আন্দোলন, জাগরণ, গণঅভ্যুত্থান, পরিবর্তনের বিশাল যে আকাঙ্ক্ষা, যে আকুতি, মানুষের যে আর্জ বলেন ভেতর থেকে, পুরনো জমানায় ফিরতে চায় না। এবং এটাকে আমরা ঐকমত্য কমিশন, সংস্কারের উদ্যোগ, জুলাই সমঝোতা সনদ, নানা অভিধে আমরা প্রায় ১ বছরের বেশি আমরা পার করেছি। আমার উপলব্ধি আমার দর্শকদের সাথে আমি একটু শেয়ার করি। সেটা হলো যে এই পরিবর্তনটা রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্বের আত্মাকে খুব বেশি স্পর্শ করতে পেরেছে এরকম আমি লক্ষণ আমি দেখছি না। এবং এই পরিবর্তন তাদের অন্তর্গত কোনো পরিবর্তন, তাদের চিন্তা, দর্শন, তাদের দৃষ্টিভঙ্গি এবং তাদের যেটা তাদের প্রায়োগিক তাদের যে কর্মকাণ্ড, চিন্তা তো রিফ্লেকশন ঘরে আপনার আচরণের মধ্য দিয়ে, প্রতিটা কাজের মধ্য দিয়ে। জি, মানে আপনি সব দলের কথাই বলছেন, সব রাজনৈতিক নেতা? আমি একটু ম্যাক্রো লেভেলে কথাটা বললাম, আমি কম বেশি এর মধ্যে ধরুন নিক্তি দিয়ে হয়তো মাপার ব্যাপার থাকতে পারে, কোন দলের বেশি হয়েছে, কারো কম হয়েছে, কিন্তু আমার সাধারণ একটা অভিজ্ঞতা, আমি যে রাজনৈতিক স্ফেয়ারে কাজ করেছি, এবং আমার মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর ভেতরে প্রকৃত পরিবর্তনের আমি তেমন কোন জায়গাটা আমি ভেতর থেকে দেখিনি। যেটা হয়েছে কিছু আনুষ্ঠানিকতা, কিছুটা চাপে পড়ে, কিছুটা বাধ্য হয়ে, কিছুটা পরিস্থিতির কারণে, কিন্তু থাকে না যে ভেতর থেকে যে উপলব্ধি, ভেতর থেকে যে পরিবর্তনের জায়গাটা, এটা আরেকটা খেয়াল করবেন, এই পরিবর্তনটা বেশিরভাগ এটার সাথে আমাদের গোটা ব্যবস্থার অর্থনীতি বলে, দুর্বৃত্ত অর্থনীতি, দুর্বৃত্ত রাজনীতি, তার বেসিক কাঠামোর কোনো জায়গায় আমরা কথা কোনো স্পর্শ করিনি। সমগ্র আলোচনা উপরই কাঠামো নিয়ে, রাষ্ট্র, সরকার, ব্যবস্থা, সংবিধান নিয়ে, কিন্তু ভেতরকার যে ব্যবস্থা এই উপরই কাঠামোকে তৈরি করে বা পরোক্ষভাবে ধরে রাখে, কেবলমাত্র উপরই কাঠামোর কিছু পরিবর্তন দিয়ে খুব বেশি দূর এগোনো যাবে সেটা মনে হয় না। হাসনাত কাইয়ুম একটা শব্দ বলেছেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। তিনি বললেন সবকিছু ছাপিয়ে, ধরুন এটাকে আপনি অন্যভাবে ব্যাখ্যা করতে পারেন, শুধু একটা নির্বাচনের মধ্য দিয়ে, নির্বাচনের কোনো বিকল্প নাই, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। আমি বলেছি যে শুধুমাত্র একটা নির্বাচন যদি গত অবাধ নিরপেক্ষ হতো, এই গণজাগরণ, গণঅভ্যুত্থান এত শহীদদের ধারার কোনো প্রয়োজন হতো না। নিয়মতান্ত্রিক ভাবে সরকার পরিবর্তনের পথ বন্ধ ছিল বলে আমাদেরকে রক্তাক্ত একটা গণঅভ্যুত্থান করতে হয়েছে। কিন্তু এটাকে পুরো জিনিসে দাঁড়িয়ে গেছে যে একটা সরকার পরিবর্তন। হ্যাঁ, আমাদের কমিটমেন্ট আছে, জুলাই সনদের ব্যাপারে কমিটমেন্ট আছে,
গণভোটের ব্যাপারে কমিটমেন্ট আছে, সেটা ভবিষ্যতে। কিন্তু আপনি বারবার করে কথাটা কয়েকবার উল্লেখ করেছিলেন, গত এক সপ্তাহের যে ঘটনাবলী এবং আমাদের রাজনীতিকদের পরস্পরের নিয়ে এখন কিন্তু সংস্কার নিয়ে কোনো আলোচনা নেই, এখন কিন্তু এজেন্ডা নিয়ে কোনো আলোচনা নেই, রূপান্তর নিয়ে কোনো আলোচনা নেই, পরিবর্তন নিয়ে কোনো আলোচনা নেই। গোটা আলোচনাটা পরস্পরকে দায়ী করা, পরস্পরকে অভিযুক্ত করা। তার মানে হচ্ছে রাজনীতিকরা, আমি মানে 111 শুনে বলেছিলাম যে আমাদের রাজনীতিকরা তখন যেমন কোনো শিক্ষা গ্রহণ করেননি, এত বড় গণজাগরণ গণঅভ্যুত্থানের পরও বেসিক কোনো লার্নিং যেটা, এডুকেশন যেটা, এত তিক্ত ঘটনার পরেও, আর না হলে ধরেন রাজনীতিটা কিন্তু একটা রাজনৈতিক সুস্থ প্রতিযোগিতার মধ্যে নাই। এবং এখনো পর্যন্ত হাসিনা যেটা বলেছিল যে অর্থাৎ বিএনপি বা অপোজিশনের উচ্ছেদের মধ্য দিয়ে হাসিনার অস্তিত্ব, এখন কিন্তু প্রকারান্তরে ভিন্ন চেহারায় আপনি রাজনৈতিক প্রতিযোগীকে যেভাবে এক ধরনের, আজকে আমি ইয়েতে গিয়েছিলাম, আপনি যেটা বললেন শহীদ মিনারে গিয়েছিলাম, তরুণদের উচ্ছ্বাস আছে, সর্বদলীয় আবেগ আছে। প্রতিবাদ সভা আমি গিয়েছিলাম, আমি নিজেও বক্তব্য রেখেছি, কিন্তু আমি যে সুপারলেটিভ ডিগ্রিতে সেখানে বক্তব্য শুনেছি, এটাকে ছাপিয়ে পুরো ব্যাপারটা অন্য মাত্রায়, অন্য একটা ডাইমেনশনে, তারপরে পুরো আমাদের নানা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের যে আলোচনা, সে আলোচনায় আমি কারো আলোচনা যেমন আমি মুক্ত হয়েছি, কারো আলোচনা আমি বিস্মিত হয়েছি, আমাকে হতাশ করেছে, কারো আলোচনায় খানিকটা আমাকে গভীরভাবে উদ্বেগের মধ্যে নিয়ে গেছে। বাস্তবে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? আমি দেখছি আমাদের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে, আমি টলারেন্সের কোন, আপনার একটা বক্তব্য সঠিক হলে আমি একমত হব, তার মানে আপনি কিছুটা জবরদস্তি করে চাপিয়ে দেওয়া, আমরা হাসিনার জবরদস্তিকে বিদায় দিয়েছি, নতুন ভাবে ভিন্ন চেহারায় আরেকটা জবরদস্তি কিন্তু চাপিয়ে দেওয়ার পায়তারা আমি কিন্তু দেখছি। তার মানে ঐক্যের পরিবর্তে বিভাজন, বিভক্তি, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় উদ্বেগের জায়গা। জি সালাম ভাই, আপনি এখানে একটু যুক্ত করবেন যে আমরা যে ঐক্য চাইছিলাম, সেখানে সাইফুল ভাই বলছেন যে এই যে আরও বেশি উদ্বেগের জায়গা তৈরি করেছে, আমরা আরও বেশি অনৈক্যের দিকে চলে যাচ্ছি নিজেরা। সেটা আসলে খুবই উদ্বেগের, সেটা হওয়ার কথা ছিল না 24-এর পরে। একজন রাজনীতিবিদ যখন গুলিবিদ্ধ হয়েছেন, তখন সকল রাজনীতিবিদদের আসলে ওই ফিলটা থাকার মানে প্রয়োজনীয়তা ছিল, পাশে গিয়ে দাঁড়ানো একজনের আরেকজনের। কারণ এখন তো আসলে সবার জন্যই এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিস্থিতিতে আসলে এটা তো পরিষ্কার পুরোটা, যে ঐক্য না থাকলে, নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ না থাকলে এরকম ঘটনার মুখোমুখি আমাদের আরও সামনে হতে পারে, সে আশঙ্কা তো সবাই করছেন। আব্দুল সালাম। সরি, আসলে ঐক্যটা তো, ঐক্য মানে তো এই না যে আপনার সব বিষয়ে আমি একমত হব, আপনার আদর্শের সাথে আমি একমত হয়ে যাব। আপনি সমাজতন্ত্রে বিশ্বাস করেন, আমিও সমাজতন্ত্রে বিশ্বাস করে যাব, নট দ্যাট। ঐক্যটা হলো যে আমার এই মুহূর্তে আমি মনে করতেছি এই বিষয়ে জাতীয় ঐক্যমত্যটা দরকার। কি কারণে? যে আজকে গণতন্ত্রটা ফিরিয়ে আনতে হবে, সেই কারণে আমার একটা ঐক্য দরকার। এবং গণতন্ত্রটা হলো আমার এখানে মুখ্য, এখানে সমাজতন্ত্রটা মুখ্য না। তাই কাজে এই বিষয়টা যদি আমার মাথায় থাকে, এইখানে আমার গণতন্ত্রটা মুখ্য, এখানে ইসলামী বিপ্লবটা মুখ্য না, যদি এই বিষয়টা আমার মাথায় থাকে, তাহলে কিন্তু আমি অনেক কিছু কনসিডার করব। কিন্তু এই জায়গায় তো প্রথম ধাক্কাটা খাইলো। ধাক্কাটা কোথায় দেখেন, যখন আমরা বিএনপির পক্ষ থেকে প্রথমে বললাম, মানে এই সরকার দায়িত্বে আসার পর থেকে আমরা বললাম যে সরকার একটা রোডম্যাপ দেখ সরকার কি করতে চায় এবং কতদিন সময় দরকার এবং কি কি সংস্কার তারা করতে চায়, এবং বললাম এগুলো করে যত অল্প সময়ের মধ্যে একটা নির্বাচন দেয়া যায় সেটা জাতির জন্য মঙ্গলজনক। তখন অনেকেই বলা শুরু করলেন যে না, বিএনপি খালি ক্ষমতার জন্যই মানে সবকিছু করতেছে, তারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এই বিএনপি কে ক্ষমতা আনার জন্যই কি এই অভ্যুত্থান হইলো কিনা। অর্থাৎ এইগুলো বলে ইনডাইরেক্টলি তারা বলাই শুরু করলো যে বিএনপি কে ক্ষমতায় দেওয়া যাবে না। অর্থাৎ ওই সময় ওই পরাজিত ফ্যাসিবাদ মুখ্য না, সেই সময় মুখ্য হয়ে গেল আপনার
মানে ইসের বিএনপি কে কোনোভাবে ক্ষমতায় যেতে দেওয়া যাবে না। অর্থাৎ এইখান থেকেই কিন্তু আস্তে আস্তে মানে নিজেদের মধ্যে ঐক্যটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু হলো। এর আগে তো বিএনপি তো কোনো ঐক্য নষ্ট করে নাই, বরঞ্চ বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে এই মুহূর্তে দরকার একটা নির্বাচন হলেও আমরা দেশে যে ক্ষতি হয়েছে এই ক্ষতিটাকে পুষাইতে হইলে আন্দোলনরত সকল দলগুলোকে নিয়ে একটা ঐক্যমতের সরকার গঠন করতে হবে। দেখেন বিএনপি এর চেয়ে বেশি আর কি বলতে পারে, কিন্তু তারপরে কিন্তু কয়েকটা দল মিলে শুধু বিএনপি কে আক্রমণ করা শুরু করলো। মনে হলো যে বিএনপি ক্ষমতায় যাতে না যেতে পারে, ক্ষমতায় গেলেই সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। পাশাপাশি দেখেন যে আজকে এটা যে সত্যি কথা যে যখন এইগুলো বিরোধিতা যাইতে যেতে এক পর্যায়ে এমন অবস্থায় আসলো যে মুক্তিযুদ্ধের সম্পর্কে ৭১ সম্পর্কেই নতুন নতুন বক্তব্য দেওয়া শুরু হলো। মনে হলো যে ৭১-কে প্যারালাল করতে চাইলো ২৪-এ অনেককে। এই যে এই সমস্ত নিয়ে কিন্তু তখন আস্তে আস্তে বেসিক জায়গাতে অনেকে সেই বিষয়টা নিয়ে গেল, এবং নিয়ে যাওয়ার পরে দেখেন আপনি এইবারই দেখেন কি করা হয়েছে, যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে। আমরা কি শুনলাম, জামাতের এক নেতা মানে বলে দিল যে এগুলো সেই সময় ভারত এগুলো ঘটাইছে, অথচ সবাই আমরা জানি যে সময় পাক বাহিনী এবং পাক বাহিনীর সহযোগিতায় যারা ছিল তারাই কিন্তু সেই সময় সেই ঘটনাগুলো ঘটাইছে। তো এই যে এই বিষয়টা অর্থাৎ বেসিক জায়গাটাতে যখন চলে আসলো, পাশাপাশি কিছু দুই একটা বুদ্ধিজীবী বা সাংবাদিক এইটাও বলা শুরু করলো যে আজকের মানে এক্সক্লুসিভ ইলেকশন মানে কি, অর্থাৎ আওয়ামী লীগকে নিয়েই ইলেকশন করতে হবে। যে জায়গায় আওয়ামী লীগ নিজেই গণতান্ত্রিক পথে আসতেছে না, সে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। দেখেন যে কিভাবে, অর্থাৎ এই সরকারকে সে স্বীকারই করছে না, এই পরিবর্তনটাকে স্বীকার করছে না। সেই জায়গায় আমরা কিভাবে আরেকটা এখানে থিওরি নিয়ে আসলাম, অর্থাৎ এইগুলো করে সবকিছু যেটা বলবো যে মূল বিষয়টা হলো যে নির্বাচনটা যদি আজকে 6 মাস 9 মাসের মধ্যে হয়ে যেত, তাহলে নির্বাচনটা কিন্তু এখানে মুখ্য। যে যত কথাই বলেন না কেন, অবশ্যই নির্বাচন হলে একটা নির্বাচিত পার্লামেন্ট আসলে আপনি ঠিক আছে সবকিছু হয়তো একবারে আপনি পাবেন না, কিন্তু যদি মানে ডেমোক্রেটিক প্রসেসটা যদি আপনি রাখতে পারেন, আপনি যদি রাজনীতিটাকে রাজনীতিবিদদের হাতে ফিরে আনতে পারেন, তাহলে তো হয়তো সেটা আপনার 5 বছর 10 বছরের মধ্যে তো এটা একটা পর্যায়ে আপনি যেতে পারবেন। আর যদি সেটা না করে আবার ব্যাক টু প্যাভিলিয়নে যান, তাহলে তো কোনো কিছুই হলো না। তো এটার জন্যই সবচেয়ে বড় দরকার যে এখনো যেটা যতটুকু আছে সেখানে আমাদের এখন নির্বাচনটা এই মুহূর্তে খুবই দরকার, কারণ দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ, খুবই নাজুক। যদি এই অবস্থা আরো কয়েক মাস যায় তাহলে বেকার সমস্যা বাড়ছে, মানুষের জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, সামনে রোজা আসতেছে, সবকিছু মিলে এমন একটা অবস্থা যে নিশ্চয়ই দেশটাকে আমরা একটা দুর্ভিক্ষের দিকে ঠেলে দিতে পারি না। সবকিছুর ঊর্ধ্বে কিন্তু জনগণের জন্যই কিন্তু আমরা রাজনীতিটা করি, জনগণের জন্যই কিন্তু এই দেশটা আমরা স্বাধীন করেছি। সেই কারণেই আজকে আমাদের এই বিষয়টা কিন্তু উপলব্ধি করতে হবে। যদি দেশের জনগণকে ভালোবাসি, তাহলে এখন তো একটা জায়গায় একমত হতে হবে যে সব কিছুর মধ্যে দিয়ে আসছেন আমরা একটা নির্বাচনে যাই, নির্বাচনে একটা পার্লামেন্ট আসুক, তারপরে যে সমস্ত বিষয় সংস্কার করার জন্য আমরা ঐক্যমত হয়েছি সেই সমস্ত সংস্কারগুলো করে আমরা যাতে গণতন্ত্রটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, আমরা রাজনীতিটাকে যাতে আবার রাজনীতিবিদদের হাত থেকে ওই ব্যুরোক্রেসির হাতে না চলে যায়, অন্তত সেই অবস্থাটা যাতে ফিরে আনতে পারি, সেটার জন্য আমাদের চেষ্টা করা দরকার। এবং এইখানে ঐক্যটা আজকে এইখানে দরকার যে আমার একটা নির্বাচন দরকার, আমার একটা নির্বাচিত পার্লামেন্ট দরকার। এইটার জন্য আমি যদি এখানে আমার সব আইডিওলজি চিন্তা করি, আমি আমার গণতন্ত্রের জায়গায় আমার সমাজতন্ত্রের চিন্তা করি, আমি আমার ইসলামিক টোটাল সেন্টিমেন্টকে নিয়ে এখানে আমি স্টাবলিশ করার চিন্তা করি, তাহলে এখানে এটা কখনোই হবে না, তাহলে বিভক্তিটা আরো বাড়বে। জি, একটা বিরতি নেব, বিরতির পরে ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। এই পর্যায়ে একটু যুক্ত করে নেব মিজানুর রহমান খান, বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধাকে। মিজানুর রহমান খান, আজ বিজয় দিবসের প্রাক্কালে আপনাকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আমরা এখানে যে আলোচনাটা করছিলাম, আলোচনার এক পর্যায়ে হাসনাত কাইয়ুম বলছিলেন যে ৭১-এর যুদ্ধ জয়ের পরে আমরা ৭২-৭৩ সালে যে পরিস্থিতি তৈরি হচ্ছিল, সেই পরিস্থিতি এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, ৭১-এর যুদ্ধ জয়ের পরে ৭২ এবং ৭৩-এর বিজয় দিবসে এক ধরনের হতাশা ছিল, এবং যেই হতাশার এবং এটার একটা বিরোধিতার কারণে
দেখা গেছে যে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, যে আকাঙ্ক্ষা নিয়ে আপনারা যুদ্ধে গিয়েছিলেন, সেই আকাঙ্ক্ষা আজকে 54 বছর পরেও আমরা যে পরের প্রজন্ম, আমাদেরকে সেই একই আকাঙ্ক্ষায় আবার লড়াই করতে হচ্ছে। 24-এর গণ অভ্যুত্থানে একই আকাঙ্ক্ষা নিয়ে আমাদের রাস্তায় যেতে হচ্ছে। আপনি আসলে এইটা কি দেখেন, কিভাবে দেখেন? এই ব্যাপারে আমি যেটা বলতে চাচ্ছি যে স্বাধীনতার পর আমি গত 23 তারিখেও আমি কথাটা বলেছিলাম যে স্বাধীনতার পর যে গভর্নমেন্ট আসলো তারা মনে করলো যে মুক্তিযোদ্ধাদের আর কোনো প্রয়োজন নাই, তাদের কোনো তালিকা করার প্রয়োজন নাই, তাদের কোনো সম্মান দেওয়ার প্রয়োজন নাই, কোনো কিছু করা হয় নাই। এবং এটা আমরা আপনার যে কথাটা বলছেন যে 54 বছর পরে মুক্তিযুদ্ধের মানে চিন্তা ভাবনাকে বাস্তবায়ন করার জন্য কোনো আন্দোলন তো মনে হয় না এরকম হলো। ইভেন 24-এর আন্দোলনেও মুক্তিযোদ্ধাদের স্বার্থ নিয়ে কোনো আন্দোলন হয়েছে আমি মনে করি না। কিন্তু এই সরকার যতগুলো পদক্ষেপ নিয়েছে এটা যদি কন্টিনিউ করে ভুয়া মুক্ত মুক্তিযোদ্ধার তালিকা, আমি খুব খুশি হব। কিন্তু আমি সেটা দেখে যেতে পারবো কিনা সন্দেহ আছে, কারণ আমার অনেক মুক্তিযোদ্ধা ভাইরা চলে যাচ্ছেন। ইভেন আমরা খেতাবপ্রাপ্ত 123 জনের মতো ছিলাম, তার মধ্যে এখন আমরা সিভিলিয়ান বেঁচে আছে 10 জনের মতো। তো এই তালিকার যে সুফলটা, ভুয়া মুক্তিযোদ্ধা মুক্ত যে মুক্তিযোদ্ধার তালিকা, এটা আমরা দেখে যেতে পারবো কিনা, দেখে যেতে পারলে খুব ভালো লাগবে আমাদের। শুধু তালিকা না, মুক্তিযোদ্ধাদের যে মর্যাদা, আমাদের এখানে যে সালাম ভাই আছেন, উনি একজন বেশ নাম করা মুক্তিযোদ্ধা। আমি শুধু উনি মুক্তিযোদ্ধা না, অনেক গুণে গুণান্বিত উনি, কিন্তু উনি বা কি পেলেন বলেন? একজন মুক্তিযোদ্ধা হিসেবে উনি কি পেয়েছেন, আমি কি পেয়েছি? আপনারা প্রকৃত মুক্তিযোদ্ধাদের খুঁজে দেখেন। আর আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, সেটা হলো শুধু মুক্তিযোদ্ধারাই মুক্তিযুদ্ধের ইতিহাস বলে না। যারা বাংলাদেশের ভিতরে ছিল, যারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছিল, তাদেরও কিন্তু একটা করে ইতিহাস আছে। তো আপনারা 71 টিভির এই যে আয়োজন, এটাকে আমি স্বাগত জানাই। আপনারা সত্যিকারে যদি মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ করতে চান, তাহলে আপনারা মুক্তিযোদ্ধাকেও নেবেন, অমুক্তিযোদ্ধা যারা বয়বৃদ্ধ তারা কিছুদিন পরে হয়তো থাকবেন না, আমরা কিছুদিন পরে থাকবো না। এটা একজন সচেতন নাগরিক হিসেবে। আর আপনি যেভাবে বললেন যে 54 বছরেও মুক্তিযুদ্ধের তেমন স্বীকৃতি হয় নাই, একজাক্টলি কোনো স্বীকৃতি হয় নাই। তো এখন আপনারা যদি, আমাদের তো আর বয়স নাই, আমাদের মুভ করারও তেমন নাই, সুযোগ নেই, আপনারা যদি এগুলো করেন আমরা খুশি হব আপনাদের উপরে। জি, মিজানুর রহমান খান, মানে আপনারা যে সাম্য, মানবিক মর্যাদা এবং একটা সামাজিক ন্যায় বিচারের জন্য আপনারা লড়াইয়ে গেলেন, যুদ্ধে গেলেন, জীবন বাজি রাখলেন, মানে সেটা প্রতিষ্ঠা হলো না কেন 54 বছরেও? এটাই আপনাকে আমি বললাম যে স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধার কোনো প্রতিনিধি যদি সরকার রাখা হতো, সেক্ষেত্রে হয়তো বা মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে আদর্শ, মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, সেগুলো বাস্তবায়নের জন্য মুক্তিযুদ্ধ প্রতিনিধিরা কাজ করতেন। আচ্ছা, আপনি খোঁজ করে দেখেন, জি, এত বড় একটা রক্তক্ষয়ী যুদ্ধের পর যে সরকার গঠিত হলো, সেখানে মুক্তিযুদ্ধের কোনো মুখপাত্র এই সরকারে থাকলো না। আপনারা প্রায়শই অভিযোগ করেন যে ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা ভর্তি হয়ে গেছে। এটা যদি আপনার মুক্তিযুদ্ধের পরে সরকারে কোনো মুক্তিযোদ্ধা প্রতিনিধি থাকতো, হয়তো বা এই ধরনের কিছু হতো না। আর সেই সরকার সময় তো কম পায় নাই, এই সময়ের মধ্যে তারা একটা তালিকা করে যেতে পারতেন, যেটা আমরা জানি যে মরহুম সৈয়দ তাজউদ্দিন আহমেদ একটা চিন্তা করেছিলেন যে মুক্তিযোদ্ধাদের নিয়ে একটা প্রাইড ফোর্স করবেন। এই কাজটা যদি করা যেত, সেক্ষেত্রে এত ভুয়া ঢোকার কোনো সুযোগ ছিল জি না। জি, তাহলে
মানে অন্যরকম হতে পারতো। অনেক অনেক ধন্যবাদ মিজানুর রহমান খান বীর প্রতীক, অনেক রাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আপনার একটু মন্তব্য আশা করছি এই প্রসঙ্গে, একটা ছোট্ট মন্তব্য। আমি শুনতে পাচ্ছি না। জি, আমি আসসালামু আলাইকুম। আপনাকে থ্যাংক ইউ। জি, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। জি, আমি যেটা মনে করি যে মুক্তিযোদ্ধাদের প্রতিনিধিত্ব সরকারে থাকা মানে এরকম না যে আসলে মুক্তিযোদ্ধা একজন ওইখানে থাকা। আমি মনে করি যে সরকারের থাকা মানে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন করার জন্য সরকারে এই আদর্শটাকে ধারণ করেন এবং সেই পথে সরকার চলবে। তার জন্য আসলে যে রাষ্ট্র পরিচালনার যে লক্ষ্য উদ্দেশ্য এবং তার সাথে সঙ্গতিপূর্ণ কাঠামো তৈরি করা, 72 সালে আমরা এটা করতে ব্যর্থ হয়েছিলাম। জি, 72 সালে বাংলাদেশের রাষ্ট্র কোন পথে চলবে, কাদের হাতে কি ক্ষমতা থাকবে, এটা এমনিতে খুব দৃশ্যমান হয় যে মুক্তিযোদ্ধাদেরকে একদমই ক্ষমতার বাইরে ফেলে দেওয়া হলো। এটা দিয়ে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের পক্ষে আসলে ক্ষমতাটা আসার কোনো আইনগত কিংবা সাংবিধানিক ভিত্তি তৈরি হইল না। জি, এবং হইল না বলে পরবর্তীতে মিজান ভাইয়ের বক্তব্যটাকে আমি যদি প্রতীকী অর্থে নেই, তাহলে আমি বুঝি যে 54 বছর ধরে এই মুক্তিযোদ্ধাদেরকে যে ফিজিক্যালি কেবলমাত্র আউটস্টেট করা হলো তা না, ওনাদেরকে ফিজিক্যালি আউটস্টেট করার পাশাপাশি ওনার যে স্বপ্ন, ওনার যে আকাঙ্ক্ষা, সেইটাকে আসলে সরকার পরিচালনার কাঠামো থেকে বাইরে ফেলে দেওয়া হলো। বাইরে ফেলে দেওয়া হলো। এটাকে সান্ত্বনা আকার একটা জায়গায় রাখা হলো জি, যে এইগুলি হচ্ছে বেশ আমাদের আকাঙ্ক্ষা, কিন্তু এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যে ক্ষমতা দরকার এবং যে কাঠামো দরকার, সেটা হয়। কাঠামোটা তার বিপরীত দিকে তৈরি করা হলো। এটা আইয়ুব খানের যে কাঠামো ছিল তার চাইতেও আসলে আরো এক কেন্দ্রিক কাঠামো তৈরি করা হলো। আমিরুল ইসলাম তো খান জি। এই জন্য মুক্তিযুদ্ধের পর থেকে আমরা মর্যাদা স্বাধীন হয়েছি 1971 জি। সালে। 1971 সালে আপনি একটা জিনিস খেয়াল করেন, আমাদের যে ওই সময় যুদ্ধটা ছিল পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমাদের একটা বৈষম্যমূলক আচরণ, অর্থনৈতিকভাবে আমাদেরকে শোষণ, নির্যাতন, নিপীড়ন করা হয়েছে এই কারণে। এবং আমরা তাদের থেকে এই যে অর্থনৈতিক মুক্তি, তারপরে বাক স্বাধীনতার মুক্তি, এই সমস্ত মুক্তিগুলো চেয়েছিলাম বলেই কিন্তু তাদের সঙ্গে আমাদের যুদ্ধটা হয়েছে। আচ্ছা, যুদ্ধের পরেই আমাদের দেশ গঠন কারা করবে, কিভাবে করবে, তখন বাংলাদেশের এই 7.5 কোটি মানুষের চাহিদা অনুযায়ী এই ভৌগোলিক অবস্থানের মধ্যে থেকেই কিন্তু আমাদের সেটা করতে হবে। সেইটার প্রেক্ষাপট তো ক্ষণে ক্ষণে চেঞ্জ হতে পারে। আপনি 72-73-74-এর কথা যদি চিন্তা করেন, আর এখন 2024-25-এ এসে ওই চিন্তা করলে তো হবে না। এখন প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে। আপনার অর্থনৈতিকভাবে সবাইকে স্বাবলম্বী করে তোলার জন্য যা যা করার দরকার আপনাকে কিন্তু সেই কাজগুলোই করতে হবে। আবার অনেকেই আছে যে আবার আপনি কিন্তু এটা অস্বীকার করতে পারবেন না, 1971 সালে আমাদের 1 সাগর রক্তের বিনিময়ে কিন্তু আমরা বাংলাদেশটা স্বাধীন করেছি। কেউ কেউ আবার ওই 71টাকে বাদ দিয়ে আমাদের 24টাকেই সামনে নিয়ে আসে, এটাও কিন্তু করা যাবে না। তার কারণ হলো ওইটা আমাদের যুদ্ধ হয়েছে একটা গ্রুপের সঙ্গে, মানে একটা দেশের সঙ্গে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, আর এটা করেছি কিন্তু আমাদের উইদিন দ্য কান্ট্রি, আমাদের দেশের মধ্যে, এবং সেটা হয়েছে কি একটা ফ্যাসিজমের বিরুদ্ধে। সেই ফ্যাসিজমকেই কিন্তু আমরা বিতাড়িত করেছি। এবং এখানে এখন আমাদের সবাই মিলে যে কাজটা করতে হবে সেটা হলো, আমাদের এখানে এখন 20 কোটি মতো মানুষ, এখন 18 কোটি না 20 কোটি, এই 20 কোটি মানুষকে, 20 কোটি মেধাকে আপনাকে কিভাবে কাজে লাগানো যায়, এই কাজে লাগানোর উদ্যোগটাই যখন নেবেন তখন সবার আকাঙ্ক্ষা, যারা এই জুলাই চেতনায় বা জুলাই আন্দোলন করেছে সবাই তো করেছে, এখানে কে বাকি ছিল এক্সেপ্ট আওয়ামী লীগ? আওয়ামী লীগ ছাড়া বাকি যত বাংলাদেশের যত মানুষ ছিল সবাই তো এই আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। এবং আকাঙ্ক্ষাই ছিল একটা, যে আমরা একটা সুন্দর সুষ্ঠুভাবে ভোট দিতে পারবো। মানুষকে যে ক্রমাগতভাবে তাদের ভোটের বাইরে রাখা হয়েছে, এটা একটা ছিল বাক স্বাধীনতা। মানুষকে ভালো খাবার দেন কিন্তু কথা বলতে দিলেন না, তখন সে বিদ্রোহ করবে। তারপর আপনি একটা মানুষকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিচ্ছেন না। এই কাজ করার সুযোগ কয়জন মানুষকে আপনি প্রোভাইড করছেন? সরকারিভাবে তো প্রোভাইড করা আছে, প্রত্যেক মানুষ তার প্রাইভেটলি সে কিন্তু প্রোভাইডেড হয়। আর কোনো মানে সেইটাই হচ্ছে মূল কথা। তা আপনি সেই কাজগুলো করে দেবেন, আপনার কাজগুলো কিন্তু আপনি করছেন কি লুটপাট করে দিচ্ছেন, টাকা পয়সা নিয়ে বাইরে চলে যাচ্ছেন, এই কাজগুলোই করেছেন। সেই কারণেই তো মানুষের এত বিদ্রোহ, এত রোষ, মানুষ এই রোষের কারণেই আন্দোলন সংগ্রামটা করেছে। একটা বিরতি নিতে হচ্ছে। সাইফুল হক এবং
আব্দুল সালাম, আপনাদের কাছে একটা ছোট্ট বিরতির পরে আসবো, একটু সময় নিয়ে আসবো, এই কারণে দর্শক একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন আশা করি। সাইফুল ভাইকে দিয়ে একটু শুরু করি। আমরা একটু যেহেতু হেডলাইনে দেখলাম যে নির্বাচন নিয়ে ইসির ঢিলেমির একটা হেডলাইন আছে, তফসিলের 48 ঘন্টার জন্য প্রচার সামগ্রী সরানোর নির্দেশ ইসির, তবু শহর জুড়ে পোস্টার, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। এছাড়া তারেক রহমান আজকে মন্তব্য করেছেন, নির্ধারিত সময়ে নির্বাচন হবে, ভোটের মাঠে জনগণের সঙ্গে থাকব। অনেক সংশয় শঙ্কা, যে বারবারই আমি যেটি বলছি যে গত এক সপ্তাহের চিত্রটা আসলে বদলে গেছে, সেই জায়গায় সাইফুল হক আপনি আসলে কি দেখেন, আমরা আশ্বস্ত হতে পারি কিনা? না, আমি প্রথমত আমি মনে করি যে ইলেকশনটাই এখন আমাদের লক্ষ্য। রাজনৈতিক দল, ভোটার, জনগণ, সমগ্র দেশবাসী, কারণ হচ্ছে যে এই 16 মাসের ব্যবস্থাটা আর চলছে না। মানে এটার যে লাইফ টাইম ছিল, লাইফ টাইমটা অনেক আগেই বাস্তবে এটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন বলতে পারেন যেহেতু তারা একটা লম্বা সময়ের মধ্যে গেছেন, সংস্কারের ব্যাপারে আমরা একটা লম্বা সময় দিয়েছি, তো নানাবিধ প্রশ্ন, যত দিন যাচ্ছে তত বেশি মানুষের উদ্বেগ, উৎকণ্ঠা, অস্থিরতা এটা কিন্তু বাড়ছে। ফলে ইলেকশনের কোনো বিকল্প না, যেটা একটু আগে সালাম ভাই কথাটা বলছিলেন, এটা গেল একটা পার্টে। এবং সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো যারা কথা বলছেন, তারাও কিন্তু, আমি কদিন আগেও দেখলাম, যারা আগে নির্বাচন নিয়ে সংশয় ছিলেন, নির্বাচন করা যাবে কিনা, ওনার প্রশ্ন ছিল, শর্ত ছিল, তারা এখন বলছেন যে না, ফেব্রুয়ারিতে ইলেকশন হতেই হবে। এবং এবার তো ইলেকশন এবং আমাদের জুলাই সনদ দুটো একই দিনে পড়াতে একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে। বাংলাদেশ একটা, আমরা যদি সফলভাবে মোটামুটি বেরিয়ে যেতে পারি, এটা পরবর্তী ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে। কিন্তু আমি একটু উদ্বিগ্ন অন্য কারণে। আপনি গত 7 দিনের কথাটা বলছিলেন, ধরুন এই যে ওসমান হাদির উপরে যে মর্মান্তিক যে হামলা, আক্রমণ, এবং এটা তফসিলের পরের দিনই 24 ঘন্টা না যেতেই মানে বোঝাই গেছে যে এটার লক্ষ্যটা হলো নির্বাচনটাকে স্থগিত করা, অস্থিতিশীল অবস্থাটা তৈরি করা, বানচাল করার কোনো প্রয়াস কিনা। এবং এটা নিয়ে আমার উদ্বেগ আছে। এটা গেল, যারা এটার পেছনে আছেন তাদের তো ডেফিনেট পলিটিক্যাল এজেন্ডা কাজ করতে পারে, কিন্তু যারা এটার ভিকটিম, আমরা যারা অভ্যুত্থানের অংশীজন, রাজনৈতিক দল, সমাজে গুরুত্বপূর্ণ অংশ, ছাত্র, তরুণ এবং তাদের শত ধরনের যে সংগঠন, আমি তাদের কথাবার্তা, আলাপ আলোচনাতে সেখানে কিন্তু বিচারটা ছাপিয়ে আমি দেখছি যে অনেকগুলো নতুন নতুন এজেন্ডা যেগুলো হাজির করা হচ্ছে, যেগুলো ধরেন কিভাবে যেটা এই সরকারের পক্ষে এই এজেন্ডাগুলোকে অ্যাড্রেস করার তার কোনো রাজনৈতিক সক্ষমতা, তার কোনো ক্ষমতা এটা কার্যত নেই। তাহলে এইসব এজেন্ডাকে কাজ করতে গেলেও নির্বাচন লাগবে, নির্বাচিত সরকার লাগে, পপুলার ম্যান্ডেট লাগবে। বাংলাদেশ একটা অভ্যুত্থানের পরে আকাঙ্ক্ষাকে কিভাবে ধারণ করবে, জুলাই অভ্যুত্থানের প্রধান যে স্পিরিট কিভাবে ধারণ করবে, ধারণ করার একটা সাংবিধানিক পদ্ধতি আমরা আলাপ আলোচনা করেছি, যে জন্য জুলাই সনদের কথা আলোচনা হয়েছে। বাকি প্রশ্ন যেগুলো আছে, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্ন, ভারতের প্রশ্ন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুতরাং এমন একটা প্রশ্ন, আপনি তো আপনার প্রতিবেশীকে আপনি পাল্টাতে পারবেন না। তাহলে এমন প্রতিবেশী, যে প্রতিবেশী এটা বৈরী প্রতিবেশী, 15 মাসে যে প্রতিবেশী আমার আপরাইজিংটাকে, স্পিরিটটাকে তারা গ্রহণ করতে পারেনি, আবার একই সাথে তার সাথে প্রতিবেশী হিসেবে আমাকে বসবাস করতে হচ্ছে, তাহলে আমি আমার জাতীয় আকাঙ্ক্ষা, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, আমার অভ্যুত্থানের স্পিরিটটাকে রেখে কিভাবে আমি তার সাথে ডিল করব আমার জাতীয় স্বার্থ নিরাপত্তার জায়গা থেকে, এটা ভবিষ্যতে রাজনৈতিক সরকারের জন্য গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা হিসেবে চ্যালেঞ্জ আকারে কিন্তু থাকবে আর কি। জি জি জি, আব্দুল সালাম। আমি তো প্রথম থেকে বলে আসছি যে আসলে এখানে আর একটু পিছনে টানতে চাই আমি। 71-এর প্রশ্ন যেহেতু আসছে, আর বিজয়ের মাস, মানে এখন তো আজকে 16ই ডিসেম্বর পড়ে গেছে, ভোরবেলা সবার স্মৃতিসৌধে যাব।
তো এই সময়গুলো, এই স্মৃতিগুলো তো আমাদেরকে আবেগে আপ্লুত করে, এবং যখন হিসাব মিলাতে যাই তখন আর হিসাব মিলে না যে কি কারণে যুদ্ধ করলাম, এবং সেই যুদ্ধের সেই স্বপ্ন এখনো কেন অধরা রয়ে গেল। অধরার কারণটা একটাই, মূল হিসেবে বলতে গেলে, যে স্বাধীনতার পরে যে সরকারটা ক্ষমতায় আসছে, মূলত যে ব্যক্তিগুলো বা যে দলটা ক্ষমতায় আসছে, সেই দলটা কোনোভাবেই মুক্তিযুদ্ধের স্বপ্নের সাথে তাদের সম্পর্কটা খুব কম ছিল। কারণ ওই সময় দেখছে যে ছাত্ররা, আমরা যারা সে সময় সেই পতাকা তাদের বাড়িতে, তাদের গাড়িতে তুলতে বাধ্য হয়েছিলাম, তারা বাধ্য করেছিলাম, তারা কিন্তু সেটা নিজেদের থেকে চায়নি। তো সেখানে যুদ্ধ পরবর্তী সময়, এটা ঠিক যে আমার যে মিজান ভাই যেটা বললেন, উনি যে আপেক্ষিক অর্থে যে কথাটা বলছেন যে মুক্তিযুদ্ধের পক্ষের লোক সরকারে ছিল না বলে সেটা হয়েছে, আসলে মুক্তিযুদ্ধের সেই স্পিডটা কেউ ধারণ করতে পারে নাই। যেমনি ভাবে বলবো যে আজকে এখানে অন্য কোনোভাবে নেয়ার কোনো কারণ নাই, বর্তমান যে ইন্টেরিয়াম যে সরকার আজকে যে বসে আছে, তারাও যে আসলে 24-এর স্পিডটাকে কতটুকু ধারণ করতে পেরেছে সেটাও নিয়ে কিন্তু প্রশ্ন আছে। যদি পারতো তাহলে কিন্তু আজকে এইরকম একটা অবস্থায় চলে আসতো না দেশটা। আরো আগেই একটা নির্বাচন হয়, একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা তারা অর্পণ করতে পারতো। ঠিক মুক্তিযুদ্ধের বেলাও তাই আমরা দেখেছি, সেই সময় মুক্তিযুদ্ধের স্পিড দেখেন, যে সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে উঠলো, আমরা যুদ্ধের পরবর্তী পর্যায়ে দেখলাম কি রক্ষী বাহিনী সৃষ্টি করে সেই সেনাবাহিনীকে মেলাইন করার জন্য চেষ্টা করা হলো। ঠিক আন্দোলনের মধ্যে সবকিছুতে তাই। এই জন্য মূল কথাটা হলো যে আমাদের যে সেই মূল স্পিরিটটা, যেটা সেই সময় ছাত্র ছিলাম, ইন্টারমিডিয়েট পড়তাম, সেই সময় কি স্বপ্ন ছিল যে আমার দেশ আমার হবে, এই দেশে আর পল্টনের জনসভার প্রয়োজন হবে না, রাজপথে আর গুলি হবে না আমার ভাইয়ের বুকে, তাই না, রক্তাক্ত মিছিল হবে না। কিন্তু সেই স্বপ্ন তো কিছু কয়েকদিন যাইতে যাইতে যে কারণে বারবার এই ধরনের আন্দোলন দিতে হচ্ছে, রক্ত দিতে হচ্ছে। ওই ক্ষতগুলো রয়ে গেছে, ওই ক্ষোভগুলো কিন্তু জাতির মধ্যে রয়ে গেছে, যে কারণে দেখেন আর্মির মধ্যে কু পাল্টা কু হয়েছে। অর্থাৎ কিন্তু মুক্তিযুদ্ধের ওই শক্তিটাকে কাজে লাগায় নেই বলেই কিন্তু সেটা আসছে। এক্স্যাক্টলি, মানে এটা তাহলে তো এরকম যে আপনার ওই সময়ের আপনারা যে প্রজন্ম, আপনাদের যে আকাঙ্ক্ষা, আপনারা মনে করেছিলেন যে এই ধরনের আন্দোলন আর করতে হবে না, পল্টনের আর জনসভা করতে হবে না, রাস্তায় আর রক্ত ঝরাতে হবে না। কিন্তু আজকেও তো আমরা 24-এ এসেও দেখলাম যে সেই একই রকম ভাবে এই প্রজন্মকেও রক্ত ঝরাতে হচ্ছে। আমরা যদি এবারও ব্যর্থ হই, দেখা যাবে যে আমার পরের প্রজন্ম, আমার সন্তানদের প্রজন্মদেরও একই রকম ভাবে রক্ত ঝরাতে হচ্ছে। আমিরুল ইসলাম কাগজি, একটা ছোট্ট মন্তব্য করবেন। ছোট মন্তব্য, আমি ওই যেটা আগেও বলছি, এখন আবার আমাকে রিপিট করতে হচ্ছে, কেননা আপনার সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু কিন্তু বদলে যাবে, এটাকে আপনি ঠেকাতে পারবেন না। চাহিদা আপনার 72-এর চাহিদা আর এখন 2024-এর চাহিদা তো এক না। আপনার ওই সময় আমাদের সালাম ভাইরা, তারপরে না আমি বলি চাহিদা তো কাছাকাছি ছিল, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, চাহিদা কাছাকাছি। অর্থনৈতিকভাবে কিন্তু আমরা 1972 সালে যে জায়গায় ছিলাম, আজকে কি সেই জায়গায় আছি? সেই সময় 7.5 কোটি মানুষ ছিল, তারপরেও সেখানে দুর্ভিক্ষ হয়েছে। আজকে ঠিক সেই ভূখণ্ডটি রয়েছে এবং সেখানে 20 কোটি মানুষ। আপনি কেউ না খেয়ে মারা যায় এরকম কোনো কথা শুনেছেন? শোনেন নাই। তাহলে আমাকে তো সেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। এবং প্রথম কথাটা যেটা, সেটা হচ্ছে মানুষের মানবাধিকারকে আপনাকে মূল্যায়ন করতে হবে, মানবিক মর্যাদা, এই কাজগুলোকে আপনাকে মূল্যায়ন করতে হবে, দিতে হবে। অনেক ধন্যবাদ আমিরুল ইসলাম কাগজি, একই সঙ্গে মোহাম্মদ আব্দুল সালাম এবং সাইফুল হক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি 71 জানালে যুক্ত হবার জন্য এত গভীর রাতে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। বিজয় দিবসের শুভেচ্ছা রইল। আগামীকাল একই সময়ে 71 জানাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি, সঙ্গে পাবো আশা করি।